আপনাদের যাদের হিয়ারিং হয়েছিল তাদের যে সমস্ত কাগজপত্র আপনারা জমা করেছেন সেই কাগজপত্রগুলোর ডিসপোজালের কাজ খুব দ্রুত গতিতে চলছে। শুধু দ্রুত গতিতে নয়, নিখুঁতভাবে চলছে। কতটা নিখুঁত সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং আজকের যে ভিডিওর বিষয়বস্তু, লজিক্যাল ডিসক্রিপেন্সির ডিসপোজাল প্রমাণ ছাড়া গ্রাহ্য নয়। সেটি কমিশন নির্ধারিত 13টি ডকুমেন্টসই হোক বা কোর্ট এভিডেভিডই হোক, সেখানে কমিশন নির্ধারিত যে 13টি ডকুমেন্টসের কথা বলা আছে সেই ডকুমেন্টস দেওয়ার পরেও ডিসপোজালে কিন্তু বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই সমস্ত ভোটারদের। আর একটা ব্যাপার সেটা হচ্ছে কোর্ট এভিডেভিট। আপনারা অনেকেই কোর্ট এভিডেভিট জমা দিয়েছেন, কিন্তু জেনেই হোক বা না বুঝেই হোক কোর্ট এভিডেভিট যেগুলো আপনারা জমা দিয়েছেন সেই কোর্ট এভিডেভিটের যে কার্যকারিতা সেটা কিন্তু খুবই নগণ্য। কেন 13টা ডকুমেন্টস গ্রাহ্য নয় বা কোন কোন ক্ষেত্রে নয়, বা এভিডেভিটের বিষয়বস্তুটি কি, সম্পূর্ণ আলোচনায় আসব। তার আগে আপনাদের সকলকে দ্য গ্লোরিয়াস বেঙ্গল চ্যানেলে স্বাগত জানাই, এবং চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকার এবং উত্তর দেওয়ার। এবং অবশ্যই যদি চ্যানেলটি ভালো লেগে থাকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো লজিক্যাল ডিসক্রিপেন্সি তে যদি আপনার নাম আসে তাহলে আপনাকে কিন্তু লজিক্যালি প্রমাণ করতে হবে যে সেটা একটা ডিসক্রিপেন্সি, মানে সেটার ক্ষেত্রে যে সমস্যা হয়েছে সেটা আপনাকে লজিক্যালি বা কাগজ দিয়ে লজিক্যালি প্রমাণ করতে হবে যে সেই ডিসক্রিপেন্সিটার মধ্যে আপনি নেই বা সেই ডিসক্রিপেন্সির মধ্যে আপনি পড়ছেন না। লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে 3টে নামকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এই 3জনকার এভিডেন্স খুব খতিয়ে দেখা হচ্ছে। প্রথমত হচ্ছে যেই ব্যক্তির নামে লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ এসেছে, দ্বিতীয়ত হচ্ছে তিনি যাকে দিয়ে লিঙ্ক করেছেন, এবং তৃতীয়ত হচ্ছে তার যে আত্মীয় সেই আত্মীয়ের নাম। এবার কোন কোন ক্ষেত্রে সমস্যা হচ্ছে বা কোন কোন ক্ষেত্রে সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি প্রতিনিয়ত সেটাই একটু বলার, সেই এক্সপিরিয়েন্স বা সেই তথ্যই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমরা 3টে নাম নিয়ে নেব। ধরা যাক ফুলমণি টুডু, তার পিতা হচ্ছে কালীপদ টুডু এবং তার পিতা হচ্ছে অনিল টুডু। 3টে যে প্রজন্ম রয়েছে সেই প্রজন্মকে নিয়ে আমরা তাদের ডকুমেন্টসগুলো দেখব। এইবার এই ফুলমণি টুডুর এসটি সার্টিফিকেট আছে। ভালো করে দেখুন, যে কমিশন নির্ধারিত 13টি ডকুমেন্টসের মধ্যে একটি হচ্ছে এসটি সার্টিফিকেট। এই এসটি সার্টিফিকেটে ফুলমণি টুডুর বাবার নাম লেখা রয়েছে কালু টুডু। আমরা ডিসপোজালের ক্ষেত্রে শুধু আমি এই নামটা নিলাম, শুধু এখানেই নয়, বিভিন্ন সময় এসসির ক্ষেত্রেও দেখতে পাচ্ছি, ওবিসির ক্ষেত্রেও কোনো কোনো জায়গাতে দেখা যাচ্ছে। এবার কালীপদ টুডু এবং কালু টুডু দুজনা কিন্তু একই ব্যক্তি। কালু টুডু হচ্ছে তার ডাক নাম আর কালীপদ টুডু হচ্ছে তার ভালো নাম। 2002-এর লিস্টে যখন তার নাম আছে, মজার ব্যাপারটা হচ্ছে সেইখানে নামটি রয়েছে কালীপদ টুডু হিসাবে। এবার দেখুন, লজিক্যালি কিন্তু কালীপদ টুডু আর কালু টুডু দুজন আলাদা ব্যক্তি। ফলে
ফুলমণি টুডু যে সার্টিফিকেটটা সাবমিট করেছে সেই সার্টিফিকেটটার কিন্তু যে মূল্য সেটা এক্ষেত্রে থাকলো না। মানে সেই সার্টিফিকেটটা কিন্তু প্রমাণ করলো না যে কালীপদ টুডুই কালু টুডু, যদিও তার পিতার নাম মানে কালু টুডুর পিতার নাম অনিল টুডু। মজার ব্যাপার কিন্তু আমরা এই মাঝখানের যে 2002 এর এক্সট্র্যাক্ট, সেই এক্সট্র্যাক্টে আমরা যে নামটা পেয়েছি সেই নামটাকে আমরা মেলাতে পারলাম না। ফলে এই যে বিষয়টা, এটা লজিক্যাল যে ক্রাইটেরিয়া সেইটাকে ফুলফিল করলো না, বা লজিক্যালি এটাকে আমরা স্থাপন করতে পারলাম না। লজিক্যালি আমাদেরকে ভাবতে হবে যে আমরা কোন দিক দিয়ে এটাকে প্রমাণ করব। নেক্সট হচ্ছে যে কোর্ট এভিডেভিট। অনেকেরই নামের ভুল ভ্রান্তি হয়েছে, তারা যেটা করেছেন সেটা হচ্ছে যে কোর্ট এভিডেভিট। দেখুন, কোথাও কিন্তু কমিশন বলেনি যে কোর্ট এভিডেভিট নিয়ে আসুন। এই কোর্ট এভিডেভিটটা আপনারা জমা দিয়েছেন কি পারপাসে না, AERO সেই কোর্ট এভিডেভিটটা দেখবেন এবং যাতে করে আপনাদের নামটা বা দুজন ব্যক্তি একই ব্যক্তি হিসেবে প্রমাণ করাতে চেয়েছেন। অনেকেই এফিডেভিট জমা দিয়েছেন কি ভেবে না যে আপনার নামটা সঠিক বলে ওই এফিডেভিট দিয়ে প্রমাণ হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি যে ওই যে এফিডেভিটটা জমা দিয়েছেন সেইটা কিন্তু কোনো কাজে লাগবে না। হয়তো শুনে রাগ হতে পারে, কিন্তু যেটা প্র্যাকটিক্যাল ব্যাপার, যেটা রোল অবজারভারের কথা, এটা আমার কথা নয়, রোল অবজারভার বলছে এফিডেভিটটা কোনোভাবেই গ্রাহ্য নয়। এফিডেভিটটা গ্রাহ্য হবে তখনই যখন আপনি আপনার নাম পরিবর্তন হয়েছে বা আপনার টাইটেল পরিবর্তন হয়েছে বা আপনি করতে চাইছেন, এই মর্মে প্রথম স্টেপ হচ্ছে কোর্ট থেকে একটা এফিডেভিট করা। এর দ্বিতীয় স্টেপ হচ্ছে সেই এফিডেভিটটা মানে যার নামে করেছেন বা যে ব্যক্তিকে প্রমাণ করতে চাইছেন সেইটাকে সর্বভারতীয় অন্তত 2 থেকে 3টে খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া। সেই বিজ্ঞাপনের যে পেপারটা বেরুবে সেই পেপার কাটিংটা নেওয়া এবং যে এফিডেভিটটা করেছেন সেটা নেওয়া, এবং এই দুটোকে নিয়ে আপনাকে পার্লামেন্টের মানে ভারতবর্ষের যে পার্লামেন্ট রয়েছে সেই পার্লামেন্টে মানে দিল্লিতে এক কথায় যদি বলি, সেই পার্লামেন্টে আপনাকে প্রেরণ করতে হবে। এবং পার্লামেন্ট করবে কি, আপনার নামে একটা রেকর্ড তৈরি করবে এবং সেটি যে ভারত সরকারের গেজেট বা পত্রিকা যাই বলেন না কেন, গেজেট যেটা প্রকাশিত হবে সেইখানে আপনার নামটি মেনশন থাকবে। তো এই হচ্ছে যে এফিডেভিটের গোটা প্রক্রিয়া। এবার দেখুন, আমরা কিন্তু সত্যি কথা বলতে এফিডেভিটের এই গোটা প্রক্রিয়ার ব্যাপারটা অনেকেই জানি না। শুধু জানি কি যে নামের গন্ডগোল আছে, ঠিক আছে কোর্টে চলে গেলেই হয়ে যাবে, কোর্ট থেকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যারা রয়েছে তাদের থেকে করে নিলেই হবে। বিষয়টা আমাদের এখানে ভুল হচ্ছে। আপনি যদি এইভাবে কোর্ট এফিডেভিট দেন আর আপনার নামের যা খুশি গন্ডগোল থাক, তাহলে যে কোনো অফিসার বা যে কোনো অফিস ইমিডিয়েট এটাকে গ্রাহ্য করবে। আর আপনারা যে কোর্ট এফিডেভিটটা দিয়েছেন সেটা কিন্তু গ্রাহ্য নয়, তার কারণ এটা কিন্তু এটার যে প্রসেসটা এটা ইনকমপ্লিট। আপনারা ভাবছেন যে আমরা তো করে এনেছি কোর্ট থেকে, তাহলে আমাদের কি দোষ, আমাদের তো বিএলও বলেছে কোর্ট থেকে। সম্পূর্ণ প্রসেস সরকারি কাজের ক্ষেত্রে ফলো করতে হবে, তা নাহলে কিন্তু এটা গ্রাহ্য হবে না। নেক্সট আসছি SC ST যে সার্টিফিকেট গুলো আপনারা দিয়েছেন বা
যাবতীয় সার্টিফিকেট, বিশেষ করে এই ধরনের যে সার্টিফিকেটগুলো আপনারা দিয়েছেন, আমরা AERO লগইন থেকে কাজ করছি। আমরা অনেকদিন আগেই আপনাদের যে ফর্মগুলো সেগুলো ডিসপোজাল করা শুরু করে দিয়েছি অনেকদিন আগে থেকেই। এবার পাঠাতেও শুরু করে দিয়েছি। মজার ব্যাপার হচ্ছে খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে মাইক্রো অবজারভার বলুন বা ডিইও এন্ড থেকে কিন্তু রিটার্ন চলে আসছে আপনাদের কাগজপত্রগুলো। আমি দু একটা উদাহরণ পেশ করব, তাহলেই আপনারা বিষয়টা বুঝতে পারবেন। যে ধরুন কেউ একটা SC সার্টিফিকেট দিয়েছেন, সেই সার্টিফিকেটটা আমরা কিন্তু আপলোড করে দিয়েছি। এর আগের একটা ভিডিও করেছিলাম, বলেছিলাম সেই তথ্য কিন্তু আপনাদের সম্পূর্ণ যাচাই হবে, তারপরে সেটা আবার AERO লগইনে ফেরত আসবে। তখন বলতে হবে ইয়েস অর নো, মানে ফাইনাল ডিসিশন AERO কে নিতে হবে। তো এই ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে, মনে করুন SC সার্টিফিকেটটি আপনি তুলেছেন আরামবাগের কোনো একটা জায়গা থেকে, আরামবাগ বিডিও অফিস থেকে বা কিছু একটা জায়গা থেকে করেছেন, আপনি সেটা করে পাঠিয়ে দিয়েছেন সদরে, মানে চুঁচুড়ায় পাঠিয়ে দিয়েছেন। এইবারে সেই ডকুমেন্টসটাকে অফিস কি করছে, ডিইও এন্ড ভেরিফিকেশন করছে। কোথা থেকে ইস্যু হয়েছে কাগজটা? দেখা যাচ্ছে যে আরামবাগ বিডিও অফিস থেকে। ডিইও এন্ড কি করছে, সেইটাকে সেই ডিএম কিন্তু তদন্ত করে দেখছে যে এই যে SC সার্টিফিকেটটা আপনার নামে বার হয়েছে এটা আদৌ সত্য কিনা। এবং এটা হচ্ছে তথ্য যে সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে সমস্ত বিডিও অফিস রয়েছে, পঞ্চায়েত অফিস, বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে পঞ্চায়েত লেভেলে যাচ্ছে, SC সার্টিফিকেট এইরকম জায়গাতে যাচ্ছে, এবং যাবতীয় যে সার্টিফিকেট গুলো রয়েছে কম্পিটেন্ট অথরিটি আপনাকে সেটা প্রদান করেছে এবং সেইটা সঠিক কিনা এইটা কিন্তু প্রমাণ সাপেক্ষ পেন্ডিং রয়েছে কাজটা। এইটা কিন্তু মানে প্রমাণ হচ্ছে এই ডিইও এন্ডে গেছে, ডিইও এন্ড থেকে এটা চলে গেছে বিভিন্ন দিকে, ডিইও এন্ড থেকে ভাগ হয়ে গেছে, বিডিওকে দিয়েছে, বিডিও সেটাকে সার্কুলেট করে দিয়েছে বিভিন্ন জায়গাতে, বা যদি বিডিও অফিস থেকে সেটা দিয়ে থাকে তাহলে তার সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে ব্যাপারটা চলে গেছে। তারা এবার সেইটাকে খতিয়ে দেখবে, মেমো নাম্বার দেখবে, ডেট দেখবে, দেখার পরে মেলাবে, ইয়েস কনসান্ট দেবে, নো কনসান্ট দেবে, তারপর সেটা AERO এন্ডে ফেরত আসবে। এবার সব তথ্য আপনি যা দিয়েছেন, সব ক্রাইটেরিয়া ফুলফিল করেছেন, ECI এর গাইডলাইন 13 দফা ডকুমেন্টস আপনি দিয়েছেন, আপনি বলবেন হ্যাঁ আমি তো দিয়েছি, কিন্তু আপনি যেটা দিয়েছেন সেটা যে মানে অথেন্টিক এইটারও কিন্তু যাচাইকরণ ECI করছে। মানে বুঝতে পারছেন যে ব্যাপারটা খুব একটা ইজিয়েস্ট ওয়ে নয়। তো আরেকটা গল্প একটু শেয়ার করি, সেটা হচ্ছে একজন নো ম্যাপিং ব্যক্তি ছিলেন, তিনি হিয়ারিং এর দিন একটা লিঙ্ক খুঁজে পেয়েছেন যে তার মা ছিলেন 2002-এ। আচ্ছা, তিনি কি কি প্রমাণ দিয়েছেন? 2002-এর লিস্টটাকে তিনি দিয়েছেন, তার সাথে তিনি দিয়েছেন মায়ের ভোটার কার্ড। মা যদিও মৃত এবং নিজের একটা প্যান কার্ড দিয়েছেন, সেখানে বাবার নাম আছে, আর নিজের আধার কার্ড দিয়েছেন। তো এই সমস্ত দিয়ে একটা লিঙ্কেজ প্রতিষ্ঠা করার একটা চেষ্টা তিনি করেছেন। আমরা যথারীতি সেই সমস্ত কাগজগুলো নিয়ে দেখলাম যে মোটামুটি তার মায়ের সাথে নাম মিলছে এবং তার বাবার নামটাও আমরা পাচ্ছি, করে সেইটাকে আমরা পাঠিয়ে দিয়েছি। কিন্তু খুব সুন্দর এক্সপিরিয়েন্স, পাঠানোর সাথে সাথে প্রায় ঘন্টাখানেকের মধ্যেই সেটা কিন্তু ব্যাক চলে এসছে। এবং তারপরে যেটা খতিয়ে দেখা গেল যে কেন ব্যাক এসছে, মানে পুনরায় বিবেচনা করতে বলছে AERO এন্ডকে, সেখানে তিনি যে ভোটার কার্ডটি অ্যাটাচমেন্ট করেছেন, সেই ভোটার কার্ডটা রয়েছে মনে করুন 24 পরগনার কোনো একটা ভোটার কার্ড তিনি দিয়েছেন। এবং সাধারণত দেখা যায় যে ভোটার কার্ড মনে করুন WB16 বা WB56, WB অমুক দিয়ে একটা ভোটার কার্ড শুরু হলো,
স্ল্যাশ দেয়া হলো, তারপরে আবার কিছু ডিজিট থাকলো, তারপরে বিধানসভার নাম্বার থাকলো, সেটা 203, 120 ইত্যাদি থাকতে পারে। তারপরে একটা 6টা ডিজিটের ব্যাপার থাকে। ভোটার কার্ডটায় অদ্ভুতভাবে 5টা ডিজিট রয়েছে। ঠিকানা রয়েছে, আমরা 24 পরগনার কথা বলেছি, 24 পরগনা, কিন্তু তিনি 2002 এর লিস্ট দিয়েছেন কোথাকার? বর্ধমানের। তাহলে কি হলো যে দেখুন, এটা আমাদের দৃষ্টির মধ্যে ছিল না বা দৃষ্টি এড়িয়ে গেছে বিষয়টা, কিন্তু এইআরওর এন্ড থেকে যাওয়ার পরে সেইটা কিন্তু ধরা পড়েছে। এপিক কার্ডটা কিন্তু সেটা প্রমাণ করলো না, এবং তার যে রিলেশনশিপটা সেটাও প্রতিষ্ঠা করা গেল না। তো এইআরও এবং বিএলও এনাদের যে প্রচেষ্টা রয়েছে, যে আমাকে কয়েকজন জিজ্ঞেস করেছিলেন যে যেভাবে বলছেন তাহলে বোধহয় পুরো চেষ্টাটাই বাদ দেওয়ার। মোটেও নয়, বাদ দেওয়ার কোনো চেষ্টাই আমরা করছি না। আপনার নাম, আপনার ডকুমেন্টস যদি সঠিক হয়, তাহলে হাজারো কেউ আপনার নামটি বাদ দিতে পারবে না। আমরা শুধু একটা প্রসেসকে ফলো করছি। সেই প্রসেসের মধ্যে আপনার নামটা থাকলে, আপনার কাগজপত্র থাকলে আমরা ফার্দার সেটাকে পাঠাচ্ছি, আর না হলে সেখানে আমাদেরকে থামাতে হচ্ছে। এখানে আমি যদি লিখে দিই আমি অমুককে চিনি, অমুক আমার ভাই, সেটাতে গ্রাহ্য হবে না যতক্ষণ না তার পক্ষে উপযুক্ত, মানে লজিক্যাল বা উপযুক্ত ডকুমেন্টস আমরা সাবমিট করতে পারছি বা প্রমাণ করতে পারছি যে আমার বাবা এবং তার বাবা একই। ফলে ম্যান টু ম্যান ভ্যারি করছে। ডকুমেন্টস সঠিক থাকলে অবশ্যই আপনার পরবর্তী স্টেপে যাবে বিষয়টা, এবং আপনার সম্ভাবনা প্রবল থাকবে ফাইনাল লিস্টে নাম থাকার। কিন্তু ডকুমেন্টসে যদি অসঙ্গতি থাকে, তাহলে বিএলও তো নয়, এইআরও নয়, ইআরও নয়, বা ডিও নয়, কেউই আপনার নামটাকে অ্যাপ্রুভ এর জায়গাতে নিয়ে যেতে পারবে না। সুতরাং আবার ছোটখাটো মিস্টেকের ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যে মিডিল নেমগুলোর ক্ষেত্রে বা ছোটখাটো অসঙ্গতি যদি থাকে, বানান ভুল থাকে, সেগুলো এইআরও দেখে নেবেন। এইআরও মোটামুটি চাইলে এগুলো দেখে নিয়ে তিনি অ্যাপ্রুভালটা করে দিতে পারেন বা তিনি অ্যাপ্রুভ করতে পারেন। তো মোটামুটি আজকের আলোচনা এতটুকুই। সম্পূর্ণ আলোচনাটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।